একটা ছোট্ট গ্রামে মদন এবং তার স্ত্রী টুম্পা এবং তাদের একটা ছেলে রাহুলের সাথে থাকতো। রাহুল ছিল একদম বোকা, কোনো কাজকর্ম করতো না, ঘরে বসে বসে খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া তার কোনো কাজ ছিল না। মদন আর টুম্পা তাদের ছেলেকে নিয়ে অনেক চিন্তার মধ্যে থাকতো। তারা সবসময় রাহুলকে কাজের কথা বললেও কিন্তু সে অনেক বোকা ছিল, তাই তার দ্বারা কোনো কাজকর্ম সম্ভব হতো না এবং তাকে কেউ কোনো কাজও দিত না। শোনো গো, রাহুলের তো বয়স ভালোই হলো, প্রায় 25 বছর হতে যায়। রাহুল না করে কোনো রোজগার আর না ঘরে থেকে বাইরে বেরোয়। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, একটা ভালো মেয়ে দেখে রাহুলের বিয়ে দিয়ে দাও। কে জানে, বিয়ের পর হয়তো তোমার ছেলের একটু বুদ্ধিশুদ্ধি খুলতে পারে। তুমি ঠিকই বলেছ গিন্নি, এবার রাহুলকে বিয়ে দিতে হবে। আমি একটা কাজ করি, আমাদের বোকা ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখব। সে মেয়ে যেন একটু ভালো পড়াশোনা জানে আর একটু চালাক হবে। হ্যাঁ গো, আমিও এটা ভেবেছি। রাহুলের জন্য একটা যদি ভালো বুদ্ধিশুদ্ধি চালাক মেয়ে আসে, তাহলে আমাদের ছেলের জীবনটা একটু পরিবর্তন আসবে। তা না হলে তো যে কেউ ওকে বোকা বানিয়ে চলে যাবে। শোনো, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি রাহুলের একটা বিয়ে দিয়ে দাও ভালো মেয়ে দেখে। গিন্নি, তুমি এত চিন্তা করো না ছেলেকে নিয়ে। আমি ওর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব, তারপর দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। মদন আর টুম্পা রাহুলের জন্য একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিয়ে দেয়। রাহুলের স্ত্রী মায়া বিয়ের সময় তার সাথে করে পণের কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল, আর তাতেই তাদের বেশ কিছুদিন সংসার ভালোভাবে কাটছিল। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সেই পণের জিনিসপত্র শেষও হয়ে যায়। শোনো, তুমি সবসময় এমনভাবে বাড়িতে আরাম কেন করো বলো তো? রোজগার কেন করছো না? বিয়ের সময় সাথে করে যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম তা তো সব শেষ হয়ে গেছে, এবার কি হবে বলো তো? রাহুল তার স্ত্রীর এইসব কথা শুনে সে কোনো কিছু উত্তর না দিয়ে চুপচাপ থাকে। তোমাকে কোনো কিছু কথাই বলাই আমার বেকার। যাই কিছুই বলি না কেন তুমি চুপচাপ শুনতে থাকো, কোনো কিছু প্রশ্নের উত্তর দাও না। তার চেয়ে বরং তোমার বাবা মায়ের কাছে এইসব কথা বলতে হবে। সংসার মরুক কিংবা বাঁচুক তাতে তোমার তো কোনো যায় আসে না। তারপর মায়া তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আপনি এই বাড়ির কর্ত্রী। কোনোদিন আমি আপনার সামনে কিছুই বলিনি, কিন্তু আজ আমি আপনাকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। মা, আমি চাইতাম বাড়ির কোনো কথা যেন বাড়ির বাইরে না যায়, কিন্তু এমনভাবে সংসার চলতে পারে না। বৌমা, কি হয়েছে সেটা তো বলো। রাহুলের সাথে কি তোমার কোনো ঝগড়া অশান্তি হয়েছে নাকি? না মা, আপনার ছেলের সাথে আমার কোনো ঝগড়া হয়নি। বাড়িতে তো কিছুই নেই সংসার চালানোর মতো। আর কতদিন এমনভাবে চলতে পারে বলুন তো? আপনি আপনার বোকা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। আপনার ছেলের সাথে তো বিয়ে করে এখন আমার জীবনটা একেবারেই মতো নষ্ট হয়ে গেল। ও কোনো কাজ করে না, সারাদিন বাড়িতে বসে থাকে। বৌমা, ওটা তো তোমার স্বামী হয়, তুমি এমনভাবে বলো না মা। আর সব স্ত্রীদের তার স্বামীদের সম্মান দেওয়াই উচিত মা। মা, আপনার ছেলে স্বামীর কি কর্তব্য পালন করে বলুন তো? যে স্বামী তার পরিবারের পেট চালাতে পারে না, তাকে আবার সম্মান কে করবেন বলুন তো? সম্মান তো তাকে করা উচিত যে তার পরিবারের জন্য সব কিছু করতে পারে, এমনভাবে চার দেয়ালের মধ্যে বসে বসে আরাম করবে না। বৌমা, তুমি এত রেগে যাচ্ছ কেন মা? তুমি তো একটু রাহুলকে বোঝাতে তো পারো। মা, আমি ওকে কি বোঝাবো বলুন তো? আমি তো ওকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি। ও তো আমার কথাই শোনে না। আপনার ছেলে তো ঘরে বসে থাকতেই বেশি পছন্দ করে। আপনি একটা কাজ করুন, তার চেয়ে বরং আপনি একটু আপনার ছেলেকে বুঝিয়ে দেখুন, যদি কিছু হয় তো। ঠিক আছে বৌমা, তুমি অত চিন্তা করো না মা, আমি ওকে একটু বোঝাবো।
দেখ রাহুল বাবা, তুই একটা কোনো কাজ কর। যদি এমনভাবে বাড়িতে বসে থাকিস তাহলে সংসার কেমনভাবে চলবে বল তো? বৌমা তো তোর কারণে সারাদিন চিন্তা করতেই থাকে। তুই কোনো কাজ কেন করছিস না বল বাবা? তুই যদি এমনভাবে বোকা হয়ে থাকিস তাহলে জীবনে সব জায়গায় ঠকে যাবি। তার চেয়ে তুই কোথাও থেকে একটু শিক্ষার জ্ঞান শিখে আয়। এই নে, এখানে কিছু টাকা আছে, যা বাবা, তুই কিছু জ্ঞান অর্জন করে আয় বাবা। এমনভাবে রাহুল কিছুদিন হাঁটার পর সে একটা সাধু বাবাকে দেখা পায়। তারপর সে সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, আমায় প্রণাম নেবেন। আমি শুনেছিলাম আপনি অনেক বড় জ্ঞানী, আপনি সব্বাইকে শিক্ষার জ্ঞান শেখান। আমি কিছুদিন ধরে কোনো জ্ঞানী বাবাকেই খুঁজছিলাম, কিন্তু অনেক লোক আপনার কথা বলেছে, তাই আমি আপনার কাছে শিক্ষার জ্ঞান নেওয়ার জন্য চলে এসেছি। এবং আপনি আমাকে শিক্ষার জ্ঞান শিখিয়ে দিন, আমি অনেক কষ্টের মধ্যে আছি। বাবা তোমার মঙ্গল হোক। দেখো বাবা, তোমার মধ্যে যদি কোনো শিক্ষার জ্ঞান না থাকে তাহলে তুমি তো কষ্টের মধ্যেই থাকবে। আমি তোমাকে অবশ্যই শিক্ষানীয় জ্ঞান শেখাবো, কিন্তু আমি কাউকে এমনি এমনি জ্ঞান শিখাই না, তার জন্য আমাকে টাকা দিতে হবে। সাধু বাবা, আপনি আমাকে শিক্ষার জ্ঞান শেখানোর জন্য কত টাকা নেবেন? একটা জ্ঞানের জন্য তোমাকে 1 টাকা করে দিতে হবে। এরপর বোকারাজু সাধু বাবাকে 4 টাকা দিয়ে দেয়, কারণ তার কাছে 4 টাকাই ছিল পড়ে। তুমি আমাকে 4 টাকা দিয়েছ, এই কারণে আমি তোমাকে মাত্র 4টে শিক্ষার জ্ঞান শিখাবো, আর তুমি ভালোভাবে শুনে মনে রাখবে। প্রথম জ্ঞান এটা, কোনো 5 জন ব্যক্তি একই কথা বলতে থাকে তাহলে তুমি সেটা সত্যি ভেবে নেবে। দ্বিতীয় জ্ঞান এটা, তুমি সাফল্যের পথে গেলে সেই ব্যাপারে কাউকে না বলাই উচিত। তৃতীয় জ্ঞান, তোমার স্ত্রীকে সব সময় সত্যি কথা বলার দরকার নেই। চতুর্থ জ্ঞান এটা, তোমার সব সত্যি কথা শুধুমাত্র তোমার গুরুদেব আর রাজা মশাইয়ের কাছে কোনোদিন লুকাবে না, সব সত্যি তাদের কাছে বলে দেবে। এরপর রাহুল 4টে শিক্ষার জ্ঞান শেখার পর সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়।